আজকের নিবেদন সত্যজিৎ রায়ের গঙ্গারামের কপাল। নদীর ধারে খোলামকুচি দিয়ে ব্যাঙবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামের চোখে পড়ল পাথরটা। এ নদীতে জল নেই বেশি, যেখানে সবচেয়ে গভীর সেখানেও হাঁটু ডোবে না। জলটা কাচের মতো স্বচ্ছ, তাই তার নিচে লাল, নীল, সবুজ, হলদে, খয়েরি অনেক রকমের পাথর দেখা যায়। কিন্তু এমন পাথর গঙ্গারাম এর আগে কোনো দিন দেখেনি। যত রকম রং হয় রামধনুতে, সব রং আছে এই পাথরে, আকারে একটা পায়রার ডিমের মতো। গঙ্গারাম জল থেকে পাথরটা তুলে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। বাহ, কি সুন্দর! আপনা থেকে বেরিয়ে পড়ল তার মুখ থেকে। তারপর সেটাকে সে ট্যাঁকে গুঁজে বাড়ি মুখ রওনা হলো। গঙ্গারাম থাকে বৈকুণ্ঠ গ্রামে। তার বাপ মা মড়কে মারা গেছে তখন গঙ্গারামের বয়স 4.5। সে তার মামা গোপীনাথের ঘরে মানুষ হয়েছে। এখন তার বয়স 18। তাকে গ্রামের সকলেই ভালোবাসে, কারণ কারো কোনো উপকারে আসতে পারলে গঙ্গারাম সবচেয়ে বেশি খুশি হয়। তাই সকলেই বলে, গঙ্গারামের মতো এমন সরল সদাশয় ছেলে আর দুটি হয় না। এছাড়া গঙ্গারামের চেহারাটিও ভালো। গ্রামে যাত্রা হলে সে তাতে রাজপুত্তর সাজে, আর অভিনয়ও করে দিব্যি। গঙ্গারামের অবস্থা যে ভালো তা নয় মোটেই। মামার চাষের জমি আছে কিছুটা, সেটা সে এখন নিজে চষতে পারে না বাতের ব্যথার জন্য। তাই ক্ষেতের কাজ গঙ্গারামকেই করতে হয়। যা ফসল হয় তাতে তাদের কোনো মতে চলে যায়। গঙ্গারামের একটা মামাতো ভাই আছে, তার চেয়ে 3 বছরের বড়, নাম রঘুনাথ। রঘুনাথ কুসঙ্গে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তাতে তার শাস্তি হয় 3 বছরের হাজতবাস। সেই 3 বছর কাটতে আর 3 মাস বাকি। বাবা গোপীনাথ বলেছে ছেলেকে আর বাড়িতে ফিরিয়ে নেবে না। নদীর ঘাটে খেলা সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারাম একবার সুবল কাকার বাড়ি হয়ে গেল। সুবল কাকার কদিন ধরে সর্দি জ্বর, তার একটা পা খোঁড়া, তাই সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। গঙ্গারাম তাকে এসে দেখার জন্য শশী কবিরাজকে খবর দেয়। শশী রুগী দেখে ঔষধ বলে দিয়ে যায় চাকুলে পাতার রস। সেই পাতাও গঙ্গারাম বনবাজারে ঘুরে ঘুরে বিছুটির কামড় খেয়ে জোগাড় করে এনে দিয়েছে। আজ গঙ্গারাম দেখল সুবল কাকা অনেকটাই ভালো। একবার মোক্ষদা বুড়ির বাড়িতেও যাবার ইচ্ছা ছিল। বুড়ি গ্রামের এক প্রান্তে একা থাকে, সেই জন্য। কিন্তু সুবল কাকার বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে মেঘের ঘনঘটা। গঙ্গারাম পা চালিয়ে বাড়িমুখ চললেও বৃষ্টি এড়াতে পারল না। অবশ্যই বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে, কিন্তু ও মা, আজ যে জলের সঙ্গে শিল পড়তে শুরু করলো। আর এমন শিল গঙ্গারাম তার বাপের জন্মে দেখেনি। এক একটা শিল যেন এক একটা তাল, ফটাস ফটাস করে রাস্তায় পড়ছে আর ফেটে চৌচির হয়ে বরফ ছড়িয়ে পড়ছে চারদিকে। ওরে বাবা, যদি একটা মাথায় পড়ে! মাথায় পড়ল ঠিকই, তবে সেটা গঙ্গারামের নয়। শ্রীনিবাস ময়রার বুড়ো বাপ ভুজঙ্গ লাঠি হাতে ঠক ঠক করে যাচ্ছিল রাস্তা দিয়ে। সোজা তার মাথায় একটা শিল পড়ে গঙ্গারামের চোখের সামনে বুড়ো মাথা ফেটে অক্কা পেল। আর তারপর গায়ের কেলো কুকুরটাও মরল মাথায় ওই রাবণে শিল পড়ে।
গঙ্গারাম ভেবেছিল তেলিপাড়ার বুড়ো অশ্বত্থ গাছটার তলায় আশ্রয় নেবে, কিন্তু সেই সঙ্গে শিল কুড়িয়ে নিয়ে তাতে কামড় দেবার লোভটাও সে সামলাতে পারল না। অথচ গায়ের সব লোক হয় গাছতলায়, না হয় বাড়ির দাওয়ায় আশ্রয় নিয়েছে। দু একজন গঙ্গারামকে রাস্তায় দেখে চেঁচিয়ে তাকে সাবধান করে দিল, কিন্তু গঙ্গারাম তাদের কথায় কানই দিল না। আর এও ঠিক যে তার চতুর্দিকে শিল পড়লেও তার গায়ে একটাও পড়েনি। গঙ্গারামের কপাল তো মন্দ বলেই সকলে জানত, যদিও গঙ্গারাম কোনোদিন নিজেকে দুঃখী বলে মনে করেনি। কিন্তু আজ যে ঘটনা ঘটল তাতে বলতেই হয় যে তার কপাল খুলে গিয়েছে। এই ঘটনার 3 দিন পরে ক্ষেতে জমি চষতে গিয়ে গঙ্গারামের লাঙলে খটাং করে মাটির তলায় কি যেন একটা লাগলো। গঙ্গারাম মাটি খুঁড়ে দেখল সেটা একটা পিতলের কলসি। তার মুখটা একটা পিতলের ঢাকনা দিয়ে বন্ধ, আর সেই ঢাকনা একটা লাল কাপড় জড়িয়ে তাকে গেরো দিয়ে দেয়া হয়েছে যাতে সহজে না খোলে। খেতে কাজ সেরে গঙ্গারাম কলসিটা বাড়িতে নিয়ে এলো। বেশ ভারী কলসি। গঙ্গারামের গায়ে জোর আছে তাই সে বইতে পারল, না হলে 2 জন লোক লাগত। বাড়িতে এসে কাপড়ের গেরো খুলে ঢাকনা তুলে গঙ্গারাম দেখল কলসিটার ভিতর অনেকগুলো গোল গোল হলদে চাকতি রয়েছে, যেগুলো দিনের আলোতে ঝলমল করছে। গঙ্গারাম চোখে কখনো মোহর দেখেনি, নইলে সে বুঝতো যে সেগুলো সবই মোহর। এই এক কলসির মধ্যে যত স্বর্ণমুদ্রা ছিল তাতে একটা প্রাসাদ বানানো যায়। কিন্তু গঙ্গারাম ভাবল, না জানি এগুলো কিসের চাকতি, যেইভাবে ছিল সেইভাবেই পড়ে থাক। কলসির মুখে আবার ঢাকনা দিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে গঙ্গারাম খাটের তলায় চালান দিল। মামাকেও বলল না সেটার বিষয়ে কিছু। এর কদিন পরে আরেকটা ঘটনায় বোঝা গেল গঙ্গারামের কপাল ফিরেছে। মাঝরাত্রিরে গঙ্গারামের পাড়ায় অন্তা ঘোষের বাড়িতে আগুন ধরল। গঙ্গারামের 7টা বাড়ি পরেই অন্তা ঘোষের বাড়ি। পাড়ার সকলের ঘুম ভেঙে গিয়ে চারিদিকে হইচই চেঁচামেচি শুরু হয়ে গেল। পুকুর থেকে বালতি বালতি জল এনে হাতে হাতে সেই জল চালান হয়ে আগুনে ঢালা হলো। কিন্তু সর্বগ্রাসী আগুন এক ঘরের চাল থেকে আর এক চালে ছড়াতে লাগলো। 4.5 ঘন্টা লাগলো আগুন নেভাতে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে চারপাশের বাড়ি পুড়ে গেলেও গঙ্গারামের বাড়ি সেই আগুন ছোঁয়নি। গঙ্গারাম নিশ্চিন্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, বাঁচা গেল। আমাদের বাড়িতে আগুন ধরলে বাতের রোগী মামাটা হয়তো পুড়েই মরে যেত। এই ঘটনার পর গাঁয়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গঙ্গারামের সৌভাগ্যের কথা। কেউ কেউ এসে জিজ্ঞেস করল, হ্যাঁ রে গঙ্গা, তোর ব্যাপার কি বলতো? তোকে তো চিরদুঃখী বলেই জানি, কিন্তু তোর এমন ভাগ্য ফিরল কি করে রে? হ্যাঁ? গঙ্গারাম একগাল হেসে বলল, কপালের কথা কি কেউ বলতে পারে গো? ভগবান মুখ তুলে চেয়েছেন বটে, কিন্তু কেন তা তো বলতে পারবো না। গঙ্গারামের একবারও মনে হলো না যে তার ট্যাঁকে যে পাথরটা গোঁজা থাকে সেই পাথরই তার কপাল ফিরিয়ে দিয়েছে। গঙ্গারামের মামাতো ভাই রঘুনাথ হাজত থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে আসার পথে হলধরের দোকান থেকে মুড়ি কিনে খেতে খেতে গঙ্গারামের আশ্চর্য কপালের কথা শুনল।
শুনে তার মনে হলো এটা কেমন করে হয়, হঠাৎ একটা লোকের ভাগ্য ফিরে যায় কি করে? এ ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে তো। খিদে মিটিয়ে বাড়ি ফিরে এসে প্রথমেই তার বাপের কাছে তাকে মুখ ঝামটা খেতে হলো। এ বাড়িতে তোর ঠাঁই হবে না, সোজা বলে দিলেন বাপ। তুই অন্য ব্যবস্থা দেখ। রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল গঙ্গারাম মাঠ থেকে ফিরছে। কি দাদা, একদিনে ছাড়া পেলে বুঝি? গঙ্গারাম জিজ্ঞেস করলো রঘুনাথ। কিন্তু বাপ তোমার ওপর খাপ্পা হয়ে আছে, তার সঙ্গে দেখা করেছ? করেছি, বলল রঘুনাথ। আমি এ বাড়িতে থাকার জন্য আসিনি, আমার অন্য ডেরা আছে কেষ্টপুরে। আমি এসেছি একবার তোর সঙ্গে দেখা করে যাব। সে তো ভালো কথা, বলল গঙ্গারাম। শোন, তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা? তোর কপাল ফিরেছে বলে শুনলাম, ব্যাপারখানা কি? আমি আর কি বলবো দাদা, যিনি মাথার ওপর আছেন তার কখন কি মর্জি হয় তা কি আমরা বলতে পারি? রঘুনাথ বুঝল যে গঙ্গারাম যা বলছে তা সরল মনেই বলছে, তার কাছ থেকে খুব বেশি কিছু জানা যাবে। সে পোটলা কাঁধে আবার বেরিয়ে পড়ল। কেষ্টপুরে সত্যি তার একটা ডেরা আছে। তার দলের যে পাণ্ডা, যাকে পেয়াদায় ধরতে পারেনি, সেই মহেশ থাকে কেষ্টপুরে। জেল খেটে রঘুনাথের এবার সৎপথে যাওয়া উচিত ছিল, কিন্তু দুষ্কর্ম তার মজ্জায় ঢুকে গেছে, তাই তার পুরনো দল সে ছাড়তে চায়নি। তবে কেষ্টপুর যাবার আগে সে গেল হরিতাল, অঘোর গণৎকারের কাছে। অঘোর শুধু গুনতে জানে না, সে নানা রকম মন্তর তন্তর জানে। লম্বা চিমড়ে মানুষটা, গায়ের রং একেবারে আলকাতরার মতো। বয়স কত তা কেউ জানে না। অঘোর রঘুনাথকে দেখেই বলল, কয়েদখানা থেকে ছাড়া পেলি? তবে তোর কিন্তু কপালে দুঃখ আছে, তোকে আবার হাজতে যেতে হবে। এই বেলা কুসঙ্গ পরিত্যাগ কর। সেসব কথা থাক, বলল রঘুনাথ। আমি আমার পিস্তুত ভাইয়ের কথা জানতে এসেছি। কে? গঙ্গারাম? আচ্ছা, তার কপাল ফিরল কি করে বলতে পারেন? দাঁড়া, একটু হিসেব করে দেখি। অঘোর গণৎকার তার তক্তপোষে বসে একটা খেরোর খাতায় খাগের কলম দিয়ে কয়েকটা নকশা এঁকে প্রায় মিনিট 5 ধরে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল, সে তো এখন বিস্তর ধনের মালিক। ধন? কই, ধন দৌলত তো কিছু দেখতে পেলাম না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। হঠাৎ তার কপাল ফিরল কেন? সে কি দেবতার বর পেল নাকি? না, সে পেয়েছে একটা পাথর। পাথর? পাথর। তার জোরে তার কপাল ফিরেছে। এই পাথরের নাম সাতশিরা। তার বৃহস্পতি এখন তুঙ্গে। তবে সে নিজে তা বোঝে না, সে অতি সরল মানুষ। তার ধন কোথায় আছে বলতে পারেন? কেন? কেন পারব? তার খাটের নিচে 3 সহস্র স্বর্ণমুদ্রা। রঘুনাথ গণৎকারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সে সোজা গেল কেষ্টপুর। তার লক্ষ্য মহেশ চোরের বাড়ি। মহেশের বয়স 35-এর কাছাকাছি। পাকানো শরীর, নাকের নিচে পুরু গোঁফ আর গালে গালপাট্টা। দাদা, বলল রঘুনাথ মহেশের হাত ধরে, 3 সহস্র স্বর্ণমুদ্রা! কি ব্যাপার? রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। এই কথা,
শুনে বলল মহেশ। খাটের তলায় আছে পেতলের ঘটি। হ্যাঁ দাদা, তুমি আনতে পারলে 3/2 ভাগ তোমার, 1 ভাগ আমার। তা বেশ, বলল মহেশ, পরশু অমাবস্যা, পরশু যাব। মহেশের মতো চতুর চোর এ তল্লাটে আর কেউ ছিল না। সে যে কতবার পেয়াদার চোখে ধুলো দিয়েছে তার হিসেব নেই। অমাবস্যার রাতে শীতকাঠি নিয়ে বৈকুণ্ঠপুর গ্রামে গঙ্গারামের বাড়িতে এসে সে কাজ শুরু করে দিল। নিশুতি রাত, ফাগুন মাস, কিন্তু শীত এখনো পুরোপুরি যায়নি। মহেশ এসে পৌঁছেছে রাত 3টে, যখন লোকের ঘুম হয় সবচেয়ে গভীর। এসেই প্রায় শব্দ না করে সে শীত কাটতে শুরু করে দিয়েছে। কিন্তু তাকে বেশি দূর এগোতে হলো না। 2 দিন হলো বৃষ্টি হয়ে গেছে। শীতকালের লম্বা ঘুম ভাঙা এক কাল সাপ কাছাকাছির মধ্যেই ছিল। সেটা নিঃশব্দে এসে মহেশের গোড়ালিতে মারল একটা ছোবল। মহেশের হাত থেকে শীতকাঠি পড়ে গেল ছিটকে, আর 2 মিনিটের মধ্যে তার নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে। পরদিন সকালে গঙ্গারামই প্রথম দেখল চোরের মৃতদেহ। সে বুঝল কি হয়েছে, কিন্তু তার বাড়িতে চোর শীত কাটতে আসবে কেন, এটা সে কিছুতেই বুঝল না। এদিকে মহেশের কি দশা হয়েছে সেটা রঘুনাথ জানতে পেরেছে। সে বুঝল তার পিস্তুত ভাইয়ের কি আশ্চর্য কপাল। এইভাবে চুরি করে তো তার কাছ থেকে টাকা আদায় করা যাবে না। অন্য কি পন্থা নেওয়া যায় সেই নিয়ে সে ভাবতে বসল। এদিকে গঙ্গারামের যে কপাল খুলেছে তার আরও প্রমাণ পাওয়া গেছে। তার মামার বাত আপনা থেকেই অনেকটা ভালো হয়ে গেছে। মামার মেজাজটাও ছিল খিটখিটে, আজকাল সেটাও বদলে গিয়ে অনেক নরম হয়ে গেছে। মামা বলছে গঙ্গারামের জন্য এবার একটা পাত্রী খুঁজতে হবে। গঙ্গারাম এটাকেও কপাল ফেরার লক্ষণ বলে মনে করে, কারণ বিয়েতে তার একটুও আপত্তি নেই। বেশ একজন সুখ দুঃখের সাথী হবে, ঘরকন্নার কাজ করার লোক হবে, আর সেই মেয়ে যদি ফুটফুটে হয় তাহলে তো কথাই নেই। ফুল যেমন সুন্দর, সকাল সন্ধ্যার আকাশ যেমন সুন্দর, পাখির ডাক যেমন সুন্দর, তেমনি তার বউও সুন্দর হোক, এটাই গঙ্গারাম চায়। এই সময় একদিন এক হাট পাড়ে হাটে ঢেঁড়া শোনা গেল। বৈকুণ্ঠ গ্রাম থেকে 7 ক্রোশ দূরে কনকপুর শহর। সেই শহর থেকে ঢেঁড়া দিতে এসেছে। ঘোষণাটা এই: কনকপুরের রাজকন্যার একটা 7 শিরা পাথর ছিল। সেটা একটা বাঁদর রাজবাড়ির অন্দরমহলে ঢুকে নিয়ে যায়। সেই থেকে রাজবাড়িতে নানা দুর্ঘটনা ঘটছে। রাজকন্যার মুখের হাসি মিলিয়ে গেছে, তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই 7 শিরা পাথরে রামধনুর 7টা রঙই শিরায় শিরায় ফুটে বেরোয়। সেই পাথর যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেটা ফেরত দিলে রাজা সেই লোককে সহস্র স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে। গঙ্গারাম শুনল ঘোষণাটা। তারপর একটা গাছের আড়ালে গিয়ে ট্যাঁক থেকে পাথরটা বার করে দেখল মন দিয়ে। এতেও তো শিরায় শিরায় 7টা রঙই দেখা যায়। তবে কি এটাই 7 শিরা পাথর? গঙ্গারাম মনে মনে ঠিক করল সে কনকপুর যাবে, আর গিয়ে
রাজাকে জিজ্ঞেস করবে এই পাথরই সেই পাথর কিনা। যদি তাই হয় তাহলে সে পাথরটা ফেরত দিয়ে দেবে। সেটা তার সাধের জিনিস, সন্দেহ নেই, কিন্তু রাজকুমারীর অবস্থা শুনে তার মনে বড় আঘাত লেগেছে। কারও দুঃখ গঙ্গারাম সইতে পারে না। সেই দুঃখ দূর করার ক্ষমতা যদি তার থাকে তাহলে সে নিশ্চয়ই তা করবে। এদিকে কেষ্টপুরেরও সেই একই ঢেড়া পড়েছে, একই ঘোষণা হয়েছে, আর সেটা শুনেছে রঘুনাথ। তার মন বলল তার পিস্তুত ভাইটা যা বোকা, সে নিশ্চয়ই পাথর ফেরত দিতে কনকপুর যাবে। সে নিজে কনকপুরের রাস্তায় ঝোপের পিছনে লুকিয়ে থাকবে, আর ভাই এলেই তাকে ঘায়েল করে তার কাছ থেকে পাথরটা নিয়ে নেবে। নিয়ে সেটা সে নিজের কাছেই রাখবে, রাজাকে ফেরত দেবে না। গঙ্গারাম পরদিন সকাল সকাল চাদরের খুঁটে মুড়ি বাতাসা বেঁধে নিয়ে দুগ্গা বলে কনকপুর রওনা দিল। 3 ক্রোশ পথ যাবার পর একটা বনের পাশ দিয়ে যাবার সময় একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে রঘুনাথ তার হাতের বাঁশের লাঠি নিয়ে ধেয়ে এলো গঙ্গারামের দিকে। গঙ্গারাম তো কিছুই টের পায়নি, কারণ তার পিছন দিক থেকে নিঃশব্দে এসেছিল রঘুনাথ। কিন্তু হলে কি হবে, গঙ্গারামের ট্যাঁকে যে 7 শিরা পাথর। সেই লাঠি তার মাথায় পড়তেই সেটা শোলার মতো মট করে ভেঙে গেল। কাণ্ড দেখে রঘুনাথ দিল চম্পট, কারণ সে জানে গঙ্গারামের সঙ্গে খালি হাতে সে পেরে উঠবে না। কনকপুর পৌঁছতে গঙ্গারামের দুপুর পেরিয়ে গেল। রাজবাড়িটা অনেক দূর থেকেই দেখা যায়। সে শটান চলে গেল ফটকের সামনে। সেখানে প্রহরী তাকে রুখতে সে বলল, আমি রাজকন্যার জন্য 7 শিরা পাথর এনেছি। প্রহরী পাথরটা দেখতে চাইলে গঙ্গারাম ট্যাঁক থেকে বার করে দেখালো। তাতে প্রহরী শুধু তার পথই ছেড়ে দিল না, আর একজন প্রহরীকে বলে রাজার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিল। রাজা তখনও রাজসভায় যাননি, মন্ত্রী রাজকার্য চালাচ্ছেন। রাজা মনের দুঃখে অন্দরমহলে শয্যা নিয়েছেন। গঙ্গারাম রাজার কাছে গিয়ে তাকে গড় করে বলল, মহারাজ, আমি একটা পাথর এনেছি। সেটা 7 শিরা কিনা যদি আপনি একটু দেখে নেন। রাজা উঠে বসলেন, তার চোখে আশার ঝিলিক। কই কই দেখি তোমার পাথর। গঙ্গারাম দেখালো। রাজার দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। এই তো সেই পাথর বলে তিনি চেঁচিয়ে উঠলেন। তারপর রাজা গঙ্গারামের দিকে চেয়ে বললেন, তুমি দাঁড়াও, তোমার পাওনা পুরস্কারটা তোমাকে দিচ্ছি, আর তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি, সে তোমায় ঘোড়ায় করে তোমার গ্রামে পৌঁছে দেবে। এই টাকা সঙ্গে নিয়ে হেঁটে যাওয়া খুব একটা নিরাপদ নয়। কোষাগার থেকে একজন কর্মচারী একটা মখমলের থলিতে 1,000 স্বর্ণমুদ্রা এনে গঙ্গারামকে দিল। গঙ্গারাম থলি খুলেই বলল, আরে, এই জিনিস তো আমার কাছে অনেক আছে, এর চেয়ে বেশিই আছে। খেতে চাষ করতে গিয়ে মাটির তলা থেকে পেয়েছি। এই জিনিস আমার আর লাগবে না, যথেষ্ট আছে। রাজা তো অবাক, এমন কথা তিনি কখনো শোনেননি। তিনি বললেন, এটা তোমার পুরস্কার, তোমার পাওনা, তোমায় নিতেই হবে। তবে দিন, আপনি যখন এত করে বলছেন তখন না বলবো না, কিন্তু একটা কথা বলার ছিল রাজামশাই। কি কথা? যাকে এনে দিলাম 7 শিরা পাথর,
সেই রাজকন্যাকে বড় দেখতে ইচ্ছা করছে রাজামশাই। আমি না কোনোদিন রাজকন্যা দেখিনি। রাজা চোখ কপালে তুলে বললেন, এ কেমন কথা তুমি বললে? রাজকন্যাকে দেখা কি মুখের কথা? সে থাকে তার নিজের ঘরে, তার বিয়ের কথা হচ্ছে। সে তো আর খুকি নয়। সে তো আমারও বিয়ের কথা হচ্ছে রাজামশাই, বলল গঙ্গারাম। আমি বলি, দেখতে দোষটা কি? একবার দেখেই আমি চলে যাব। এমন সময় সকলকে অবাক করে দিয়ে রাজার ঘরে পর্দা সরিয়ে এক পরমা সুন্দরী মেয়ে এসে ঘরে ঢুকল। এ কি সুনয়না? রাজা অবাক হয়ে বলে উঠলেন। যে আমার পাথর এনে দিয়েছে তাকে একবার দেখতে ইচ্ছা হলো, বলল রাজকন্যা সুনয়না। এই পাথর যে হাতছাড়া করতে পারে সে তো যেমন তেমন লোক নয়। এ পাথর তো পয়া পাথর। এমন পয়া পাথর আর হয় না। এতে মানুষের ভাগ্য ফিরে যায়। গঙ্গারাম অবাক হয়ে রাজকন্যার দিকে চেয়ে বলল, এ কথা বোধহয় ঠিকই, কারণ এটা পাবার পর থেকেই আমার মতো গরিবেরও কপাল খুলে গিয়েছিল। এমন যখন পাথরটা চলে গেল তখন আবার তুমি যে কে সেই হয়ে যাবে, বলল রাজকন্যা। আমি এই পাথর ফেরত চাইনি, বাবাই জোর করে ঘোষণা করেছিলেন। আমাদের তো সত্যি করে কোনো অভাব নেই, অভাব তো তোমারই। গঙ্গারাম বলল, অভাবের মধ্যেই তো মানুষ হয়েছে, তাই অভাবের অভাবটা কি তা বুঝতেই পারি না। তবে একটা কথা আমি বলতে পারি, এই পাথর আমাকে অনেক স্বর্ণমুদ্রা এনে দিয়েছে। একদিন তো বুঝতে পারিনি, আজ বুঝলাম। আমার মনে হয় বাকি জীবনটা তাতেই আমার স্বচ্ছন্দে চলে যাবে। আর কোনো পাথরের আমার দরকার নেই। ওটা তোমার জিনিস ছিল, তোমার কাছেই থাক। কিন্তু একটা কথা বলি, বলল রাজকন্যা। এই পাথরের গুণে পাওয়া স্বর্ণমুদ্রা পাথর চলে গেলে আর নাও থাকতে পারে। তখন তুমি কি করবে? পাথর পাওয়ার আগে যেমনভাবে চলছিল তেমনভাবেই চলবো। তা কেন? পাথর তো দুজনের কাছেই থাকতে পারে। সকলকে অবাক করে দিয়ে বলল রাজকন্যা। এটা তুমি ঠিক বলেছ, বলল গঙ্গারাম। যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে দুজনের কাছেই পাথরটা থাকবে। রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতে হলো। তিনি গঙ্গারামের দিকে চেয়ে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমি তো আর বেশি দিন নেই, আর আমার কোনো ছেলেও নেই। আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে? গঙ্গারাম বলল, একদিন ক্ষেত লাঙল চালালাম, এখন না হয় রাজ্য চালাবো। ফসল ফলানো তো সহজ কাজ নয় রাজামশাই, তাতে অনেক বুদ্ধি লাগে, অনেক পরিশ্রম লাগে। আর রাজকার্যের অর্ধেক কাজ তো মন্ত্রী করেন, আপনি একার কত করেন রাজামশাই? সে কথা ঠিকই, বললেন রাজামশাই। তবে কোনো ভাবনা নেই, বলল গঙ্গারাম। তারপর বলল, তাহলে এবার চলি। আপনি এদিকে তোড়জোড় করুন, দিনক্ষণ দেখুন। আমার আবার মামাকে খবরটা দিতে হবে কি না। চলি রাজকন্যা, আবার দেখা হবে। ভালো কথা, আমার নাম গঙ্গারাম। দরজার পাশ থেকে রাজকন্যা একটা খুশির হাসি হেসে পর্দা ফেলে দিয়ে চলে গেল। বাড়ি ফিরে এসেই চৌকাঠে হোঁচট খেয়ে গঙ্গারাম পাথরের অভাবটা হাড়ে হাড়ে টের পেল। মামার বাতটাও শুনল বেড়েছে,
আর সবচেয়ে যেটা অবাক কাণ্ড, খাটের তলা থেকে কলসি বার করে দেখল তার ভেতরে রয়েছে শুধু মাটি। কিন্তু এর কোনোটাই সে গ্রাহ্য করল না, কারণ যা হতে চলেছে তাতে তার কপাল মন্দ, এটা আর বলা চলেই না।